হয়েছে না? গানেরটা করতো না তো। আমি যাইম আর এই লাগাই বইলা এই দুজন একবারে। অযথাই চিন্তা করছো মা? অযথাই আমি চিন্তা করছি না, সন্দেহ হয়ে এলো পঙ্গু মানুষ এখনো বাড়ি ফেরার নামটি পর্যন্ত নেই। বলে গেল বিল পাস হয়ে আছে, টাকাটা নিয়ে আমি চলে আসব, কিন্তু এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। হয়তো কোনো কাজে আটকে গেছে,
কারখানার ব্যাপারে। আচ্ছা মা, কাকামণি কি ফিরেছে? না, তোর কাকাও ফিরেনি। বাইরে বেরোলে বাড়ির কথা ওদের একদম মনে থাকে না। কেন যে শুধু শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমি বুঝি না বাপু। কতদিন বলেছি ভাগ্যে যা আছে তাই হবে। তুমি চিন্তা করে কিছু করতে পারবে? ভাগ্য তুমি মানো মা। মানি বই কি, ভাগ্য খারাপ না হলে অকালে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ খেয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আর আপনি খবর এলো অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে রয়েছে। দেখো মা, ভাগ্য ভগবান এসব হচ্ছে দুর্বল মনের সান্ত্বনা। দুর্ঘটনা ভগবান ঘটায় না, অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে। শোনা, এই 20 শতাব্দী বিজ্ঞানের যুগে ভাগ্য কেউ মানে না মা। এটা হচ্ছে মানুষের অন্ধ কুসংস্কার। শোনা, কর্মফল বলে আমরা যেটা কাজ করছি সেটাই হলো কর্ম। ভালো কাজ করলে ভালো ফল হবে, আর খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। এর মধ্যে তোমার ভূত আর ভগবান কারো হাত নেই মা। শোনা, ভূত আর ভগবান দুটোই হচ্ছে অস্তিত্ব। দুর্গা দুর্গা দুর্গা, অপরাধ নিও না ঠাকুর। এই ভোর সন্ধ্যাবেলায় কি অলক্ষণে কথাটাই না বলে গেল মেয়েটি। দু পাতা লেখাপড়া শিখেছে বলে ভগবানের অস্তিত্ব নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি তো জানি ঠাকুর তুমি আছো। দাদা বাড়ি ফিরেছে বৌদি? না ভাই, এখনো ফিরেনি। তোমার কিছু হলো ঠাকুরপো? মানে চাকরির সন্ধান? চাকরি চাকরি আমার ভাগ্যে নেই বৌদি। ঠাকুরপো, 3টি বছর ধরে আপ্রাণ চেষ্টা করে চলেছি, কিন্তু এতটুকু আশার আলো আমি কোথাও দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঘৃণা হয় নিজের উপর, সমাজের উপর, এই রাষ্ট্রের উপর। আমরা যেন এই 20 শতাব্দীর শিক্ষিত জঞ্জাল। ঠাকুরপো, ছি ভাই, এভাবে ভেঙে পড়ছো কেন? আজ হোক কাল হোক চাকরি তোমার একটা হবে। পারছি না বৌদি, বেকার জীবনের দুর্বিষহ বোঝা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে পৃথিবীটাকে মনে হচ্ছে একটা ভ্রাম্যমাণ নরক। যারা চাকরি পেয়েছে তারা এমন করুণার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায়, অথচ আমি তো জানি বৌদি আমার চেয়ে বেশি যোগ্যতা তাদের নেই। ঠাকুরপো, তুমি নৈরাশ্যে ভুগছো ঠাকুরপো। নৈরাশ্য, হতাশা, আত্মগ্লানি এমনিতে আসে না বৌদি। বিয়ে পাশ করে আমি যদি একটা পিয়নের চাকরি যদি না পাই, তাহলে কেন লেখাপড়া শিখেছিলাম? তার চেয়ে যদি মূর্খ থাকতাম, মুঠ বয়ে 2 টাকা রোজগার করতে পারতাম। আমি যেন ত্রিশঙ্করের মতো মহাশূন্যে চলছি, না পাচ্ছি চাকরি, না পাচ্ছি ছোট কাজ করতে। ঠাকুরপো, মা মেয়েতে পাপড় বেলে কটা পয়সা পাও জানতে আমার বাকি নেই। ঠাকুরপো, আমাদেরকে পেট ভরে খাইয়ে রাতে তুমি আর শোনাও পুষ করে থাকো, তাও আমার চোখ এড়ায় না বৌদি। তখন তখন আমার কি ইচ্ছা হয় জানো বৌদি? ইচ্ছা হয় গলায় দড়ি দিয়ে শেষ করে দেই এই অভিশপ্ত বেকার জীবন। ঠাকুরপো, ছি ভাই ছি, ও কথা বলতে নেই। দুঃখ মানুষের চিরকাল থাকে না ভাই। স্বপন তোমাকে দেখা করতে বলেছে, যাবে দেখা করতে? আমার মনে হয় স্বপন চেষ্টা করলে তোমার একটা চাকরি বাকরি জুটিয়ে দিতে পারে। দেখো বৌদি, ভাই বলো বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। স্বপন বললে 2000 টাকা যদি জোগাড় করতে পারিস তাহলে একটা চাকরি খালি আছে। আমার কাছে 2 টাকা নেই, আমি 2000 টাকা কোথায় পাবো বৌদি? আজ আজ যদি আমার সোনার গয়নাগাটি থাকতো। জানি জানি বৌদি, সে কথা আমি জানি। তোমার শেষ সম্বল হাতের চুড়ি বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফি জমা দিয়েছিলে। তুমি আমার জন্য যা করলে বৌদি,
আমার নিজের মাও তা করতো না। তোমাদের এই স্নেহ মমতার ঋণ আমি হয়তো জীবনও শোধ করতে পারবো না বৌদি। আমি হয়তো জীবনও শোধ করতে পারবো না বৌদি। আমি হয়তো জীবনও শোধ করতে পারবো না। আমি প্রাতঃ সদায় ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, ওর একটা চাকরি করে দাও ঠাকুর। আমি আমি বুকে রক্ত দিয়ে তোমাকে পুজো দেব ঠাকুর, আমি পুজো দেব। ছেলে নেই, একটা মাত্র মেয়ে, বিয়ে দিলে পরের ঘরে চলে যাবে। শেষ বয়সে ভরসা ওই দেওর ভাইটি। এই তো এলো। না, চেষ্টা তো করছে। সেই সকালে বেরিয়েছিল, এইমাত্র ফিরে এলো। আর চেষ্টা করে যদি ও চাকরি না পায়, তুমি অযথাই দুঃখ পাচ্ছ গো। অভাব মানুষের চিরকাল থাকে না। আমার থাকবে, আমি যতদিন বেঁচে আছি আমার অভাব কোনোদিন বুঝবে না। কোনো ভাবনা হয় মেয়েটাকে নিয়ে সেদিন ঘটক বলছিল হ্যাঁ, নগা একটা ভালো ছেলে আছে, চাকরের ছেলে, সেখানে যদি একবার খোঁজ নিয়ে দেখতে। সেখানে তো গিয়েছিলাম, তাই তো আসতে দেরি হলো। ব্যাংকের চাপরাশি নগদ চাইছে 5,000 টাকা। তাছাড়া করে সাইকেল আনতে বোতাম, মেয়ের হাতের কানের গলা। ব্যাংকের পিয়নের এত চাহিদা? বড় বউ, এটা বিংশ শতাব্দীর 70 দশক। এই যুগের মানুষের কোনো দাম নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই, চাই শুধু টাকা। টাকা থাকলে মূর্খ সমাজের পণ্ডিত শিরোমণি হতে পারে। শোনার তাহলে আমি ঠিক করেছি, শোনা আমার আইবুড়ো হয়ে থাকবে। কি বলছো তুমি? যার তার হাতে সম্প্রদান করব না। তাতে যদি সমাজ আমাকে নিন্দে করে করো, তবু মেয়েকে আমি অপাত্রে তুলে দিব না। কখনো না, কখনো না, কখনো না। টাকা পেলে কিনা কিছুই তো বলে গেল না। আমিও সাহস করে তাকে কিছুই বলতে গেলাম না। জিজ্ঞেস করলে হয়তো বলে বসবে সারাদিন খেটে খুটে এসেছি, আগেই তোমার টাকার কথা। মানুষ কর্ম অবস্থা হারিয়ে ফেললে ভীষণ অপ্রস্যকাতর হয়ে যায়, অভিমান বাড়ে, ভাবে সবাই আমাকে অবহেলা করছে, সবাই আমাকে অবহেলা করছে। ভাগ্যের কাছে আমি হার মানবো না। একটা কিছু আমাকে করতেই হবে। 1,000 টাকা যদি পেতাম, স্বপন যে চাকরিটার কথা বলেছিল সেটা হয়ে যেত। কিন্তু এমন কোন বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নেই যে আমাকে 2,000 টাকা দিয়ে সাহায্য করে। দেখি দাদার ব্যাগটা এখানে পড়ে আছে কেন, দেখি 2-4 আনা পয়সা যদি পাওয়া যায়।
বাড়ি লাগাবেন পরে এত টাকা? এত টাকা দাদা কোথায় পেল? তাহলে কি হাত কাটার দরুন কোম্পানি থেকে টাকা পেয়েছে? হয়তো তাই। এই টাকাটা হলে তো আমার চাকরিটা হয়ে যেত। না, দাদার কাছে চাইলে হয়তো দেবে না। কাল রাতে বলেছিল এই টাকা পেলে সোনায় দিয়ে দেবে। আচ্ছা, এই টাকাটা যদি আমি চুরি করি? না না না, থাক থাক, দাদা আবার দুঃখ পাবে। আচ্ছা, তাহলে টাকাটা নিয়ে যদি আমার চাকরিটা হয়ে যায়, তারপর যদি দাদাকে ফেরত দেই আর দাদাকে বলি, দাদা তোমাদের দুঃখ গুছাবার জন্যই তোমাকে না বলে আমি টাকাটা নিয়েছিলাম, নিশ্চয়ই দাদা আমাকে ক্ষমা করে দিবেন। না, এমন সুযোগ আমি হাতছাড়া করব না। এই টাকাগুলি আমার চাই চাই, টাকাগুলি আমার চাই চাই। একই এত রাত্রে কোথায় যাচ্ছি? খাবে না? না, খিদে নেই। কি আশ্চর্য, সেই সকালে তুমি দুটো ভাতে ভাত মুখে দিয়েছো। আর বাজে বকিসটা তো। এ বাড়িতে বসে থেকে করবোটা কি? হ্যাঁ, আর দেরি হলে আমার খাবারটা ঢাকা দিয়ে রাখিস, পরে এসে খেয়ে যাবো। ও ভাবে ছুটে যেও না কাকামণি, লোকে চোর বলে তোমাকে তাড়া করবে। বেচারার ভাগ্যটা সত্যি খারাপ, নইলে এত লোক চাকরি পাচ্ছে, কাকামণির চাকরি হচ্ছে না, অথচ চেষ্টার কোনো ত্রুটি করছে না। ব্যাগ নিয়ে বাড়িতে এলে বলবে তো যে ব্যাগে টাকা আছে, নইলে আমি কি করে জানবো? ছাই এ বলছিলাম কিসের টাকা মা? তোর বাবা প্রভিডেন্ট ফান্ড থেকে হাত কাটার হিসাবে কোম্পানি তাকে টাকা দিয়েছে 5,000। এবার তাহলে আমাদের দুঃখটা কিছু লাঘব হবে, তাই না মা? হবে তো নিশ্চয়ই। মা আচ্ছা বলো দেখি, এক কাজ করলে হয় না? এই টাকাটা দিয়ে কাকামণিকে একটা ব্যবসা করে দিলে। আরে মা না, ওই টাকা আমি সংসার করতে লাগাবো না। সংসার যেভাবে চলছে চলুক, ওই টাকা দিয়ে আমি তোর বিয়ে দিব। আর তো কোনো সম্বল নেই আমার। টাকাটা বার করে দেখো তো পড়বো ঠিক আছে কিনা। তুমি গনে আনোনি? আরে গণিত তো এনেছি, তবে একবার গণে দেখতে দোষ কি জানো? এক কাপ চা পর্যন্ত খাইনি, এত খিদে লেগেছিল, তবু ওর থেকে একটি পয়সা আমি খরচ করিনি। কোথায় টাকা? টাকা তো এখানে নেই। নেই মানে? 5,000 টাকা আমি 5টা বান্ডেলে ভরে রাখলাম, যাবে কোথায়? ভালো করে দেখো, হয়তো এক কোণে গিয়ে পড়ে আছে। এই দেখো। কি আশ্চর্য, এখানে ব্যাগটা রেখে ও ঘুরে গেলাম, এর মধ্যে টাকাগুলি কি উড়ে যাবে নাকি টাকার পাখা গজিয়েছে? আমি যখন এ ঘরে এলাম কাকামণি একাই ছিল বাবা। তাহলে ঠাকুরপুই নিয়েছে বোধহয়। না, আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে না। তুমি কেন? আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে। ও
আবার আমি ভিখারি হয়ে গেলাম বড় বউ। আমার শেষ প্রদীপটা নিভে গেল। অত বাগির বিয়েটা আমি দিয়ে যেতে পারলাম না। বাবা সে বৎসর হাজার কথা শুনেছিস না? শনির দৃষ্টি পরে রাজ্যপাট গেল পুরা। মরা শোল মাছ দুধে গিয়ে হাত থেকে মরা মাছ জ্যান্ত হয়ে পাড়ে গেল। আমারও কর থেকে চলে গেল 5,000 টাকা। এখন আমি কি করব? এখন আমি কি করব? বাবা কি হয়েছে দাদা? ব্যাগের টাকা ছিল, পাচ্ছে না। টাকা? হ্যাঁ ভাই। আরে ভাই, 5,000 টাকা এই অফিস থেকে পেয়েছিলাম। এখানে ব্যাগটা রেখে আমি ভিতরের করে গিয়েছিলাম, এসে দেখি টাকা নেই। কি আশ্চর্য! ঘর থেকে টাকা যায় কি করে, তাও আবার এই ভর সন্ধেবেলা? এর ভালো করে খুঁজে দেখো না, যাবে কোথায় এতগুলো টাকা? আশ্চর্য! তুমি তো এ ঘরেই ছিলে কাকামণি। তার মানে তোরা তোরা আমাকে সন্দেহ করছিস? দাদার টাকা আমি চুরি করেছি? আমি বেকার বলে তোরা যা খুশি তাই বলবি? আমি আমি দাদার টাকা না ভাই না। গোড়া কেটে দিয়ে আর পাতায় জল ঢালতে হবে না। আমি 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 যদি দাদার টাকা নিয়ে থাকি, আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। ওকে আমি নিজের মেয়ের মতো আইয়ে না। ভালোবাসতাম, তার প্রতিদান সে ভালোভাবেই দিল। আমার যদি একটা চাকরি থাকতো, হবে সাধ্য হতো না আমাকে চুর বদনাম দেয়। তোরা তোরা আজ আমাকে যে অপবাদ দিলি, আমি আমি জীবনও ভুলবো না রে। আমি জীবনও ভুলবো না। কাকামণি ছি ছি ছি, শোনা, অযথা তুই ছেলেটার মনে দুঃখ দিলে। ও যদি নিয়েও থাকে, সে কথা আমার বলা উচিত নয়। আমি যে ওর বড় ভাই, বড় চিরদিন দুজন, আঘাত সহ্যই করবে, কোনদিন আঘাত দিবে না রে, আঘাত দিবে না রে, আঘাত দিবে না। মা আমি হলপ করে বলতে পারি টাকাটা ওই কাকামণি নিয়েছে। ওরে চুপ চুপ, ও কথা বলতে নেই মা। প্রমাণ না পেলে কাউকে কখনো চোর বলা যায় না রে মা। তাছাড়া তাছাড়া তোর বাবা শুনতে পেলে অনেক দুঃখ পাবে। একটু আগেই তোকে আমি বলেছিলাম না মা, যে ভাগ্যের উপর কারো সাউন্ড কোনো কমাইছে না। হাত নেই। আপনার সাউন্ড কম আছে। তার প্রমাণ তুই নিজের চোখে তো পেলি মা, নিজের চোখেই তো পেলি, নিজের চোখেই পেলি। ওই কাকামণি নিয়েছে, নইলে নইলে কাকামণি এইভাবে চোরের মতো পালিয়ে যাবে কেন? তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম কাকামণি, সেই শ্রদ্ধার ছবিটার উপর তুমি এক কলঙ্ক কালি ঢেলে দিলে। এই ঘটনার কথা আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন না। দেখো ডাক্তার, না দাদু, ওই ফ্রড দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করেছো টাকা, শ্রমিকরা দিচ্ছে তাদের শ্রম, কাজে লভ্যাংশ অর্ধেক তাদের ন্যায্য পাও না। এ দাবি থেকেই তুমি তাদের বঞ্চিত করতে পারো না। তুমি নিজের চক্রায় তেল দাও। শ্রমিকের দাবি নিয়ে তোমাকে ভাবতে হবে না। কি করা উচিত আর কি করা অনুচিত সেটা আমি বুঝবো। আমার কথার উপর নাক গালিও না। তা না হয় গলাবো না, কিন্তু কথা কি জানো দাদু, তোল দেওয়া যাদের অভ্যাস, নিজের চরকার তেল তো তারা দেয়, অকেজু চরকা দেখলে তাতেও দেয়। তুমি হচ্ছে সেই অকেজু চরকা। আমি য- আ-
আমি যদি আমার কারখানা বন্ধ করে দেই, তোমার এই তথাকথিত মেহনতি মানুষগুলি যে না খেয়ে মরবে সেটা ভেবে দেখেছো? কারখানা তুমি বন্ধ করতে পারো না দাদু। পারি না। না, পারো না, কারণ এটা তোমার জমিদারি নয়, আর শ্রমিকটা তোমার খাস তালুকের প্রজা নয় যে তোমার নিজের খুশি মতো যা ইচ্ছা করো অধিকার তোমার থাকবেই, আর তা যদি করো ওরা তোকে মার্জনা করবে না। ঠিক কথা বললি, এক্ষুনি তোমার মর্যাদা লাগবে দাদু। তোমাদের জমিদারি গেছে, জানি জমিদার সুলভ মনোবৃত্তি, যুগের সঙ্গে তাল মিলে চলতে পারছো না। বিংশ শতাব্দী মেহনতের শ্রমিক তোমার কেনা গোলাম নয়, তারা দয়া চায় না, চাই ন্যায্য অধিকার। তুমি কিন্তু অনধিকার চর্চা করছো ডাক্তার। তুমি আমার একমাত্র দরিদ্র, আমার কারখানার ভাবি উত্তরাধিকারী। তুমি শ্রমিকের পক্ষে এমন ভাবে ওকালতি করছো যেন আমি তোমাকে বঞ্চিত করছি। এর কি মানে হয়? আমি কারো পক্ষে নয় দাদু, আমি শুধু মানবিকতা। মানবিকতা? হ্যাঁ দাদু, শ্রমিকদের দুরবস্থার কথা তোমরা চিন্তা করতে পারছো না। দিনের সেবে নেই, পাথর থেকে লোহা গলাতে ব্যস্ত, দেহের সমস্ত রক্ত জাম হয়ে বেড়ে আগুনে প্রচন্ড তাপে জীবন্ত মানুষগুলিকে মনে হয় জীবন্ত প্রেত, রস ভয় লেগে মনে হয় জ্বলন্ত চিতা, দাও দাও করে বেরিয়ে আসছে আগুনে নীলি হাসিকা, নিংড়ে নিচে ওদের জীবনের শক্তি, ওরা তিলে তিলে লেগে চলছে মৃত্যুর দিকে। রোমেন, আর 1 ঘন্টা অমানবিক পরিশ্রম করে শান্ত ক্লান্ত অবসন্ন দৈনিক ওরা ফিরে যায় শ্রমিক বস্তির দিকেই। দেখে মনে হয় সারি সারি নরকম কলেজের নরকের পথ ধরে মিছিল করে চলছে। বস্তিগুলো নিকোষ কাল অন্ধকারে ঢাকা, রাজপথে উজ্জ্বল আলো, ওই ঝুপড়িগুলোকে আরো ভয়াবহ মনে হয়। এ কি আসছো? সেই ঝুপড়িতে ঢুকে দুখানা শুকনো রুটি ছিপে নোংরা ময়লা বিছানা শুই ওরা, আর ওখানে জন্ম নেই কতগুলো অবাঞ্ছিত শিশু, জন্তু জানোয়ারের মতো অনাদরে সেখানে বড় হতে থাকে। একই সভ্য দুনিয়ার মানুষ, একই স্বাধীন দেশের সুনাগরিক। বলতে পারো দাদু, বলতে পারো এরা দেশে কোন উপকারে লাগবে? সেই জন্য কি তুমি আমাকে দায়ী করছো? দাদু, দায়ী তুমি একা নও, দায়ী বর্তমান সমাজ, যারা প্রতি মুহূর্তে রক্ত তুষার মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিংড়ে নেচে মেহনতি মানুষের প্রাণ রস তাদের বঞ্চিত করতেছে। কৃষক শ্রমিক জনতাকেই তাদের দীক্ষা দেওয়ার মতো ভাষার মাত্রা নাই, কোন দলিল মনে ভাষা রয়েছে। তোমাকে বাহবা দেওয়ার ভাষা আমার জানা নেই, শুধু বলি অপূর্ব, অশ্রুতপূর্ব। দাদু, দাদু, তোমার জন্য আমার ভাবনা হচ্ছে দাদু। তুমি ডাক্তার না হয়ে তোমার হওয়া উচিত ছিল রাজনৈতিক নেতা, না তাদের চামচা। তাহলে সভা সমিতিতে ভাষণ দিলে তুমি অনেক হাততালি করাতে পারতে। তুমি আমায় বিদ্রুপ করছো দাদু? বালাই ষাট, তোমাকে বিদ্রোহ করব আমি? উচ্চতর ডিগ্রির জন্য তুমি শীঘ্রই বিদেশ যাচ্ছ, তোমাকে আমি বিদ্রোহ করতে পারি? তবে একটা অনুরোধ করছি ডাক্তার, অর্থ ব্যয় করে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি এই যে তোমার এই অগ্নি খরা জ্বালাময়ী ভাষণ শুনলে নেতারা তোমাকে ডাক বানিয়ে নিবে এবং মন্ত্রী টন্ত্রী করে দিবে। বিদেশে আমি যাব, তবে যাবার আগে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মধ্যে চেতনা তাকে দিয়ে যাবো। দেখ তোমাদের আসল চেহারা দেখে তুমি সাধারণ মানুষদের তুমি গাছের খাবে আবার তল করবে, সেটা সম্ভব নয়। রোমেন, ওদের আমি বুঝিয়ে বলবো, এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ। অনুনয় বিনয় করে ধনিক শ্রেণী মন গরম যাবে না, তাদের দুটি কামড়ে আদায় করে নিতে হবে মুক্তির সনদ, মানবিক অধিকার। রোমেন